চুরি, দুর্নীতি এবং রাজনীতির বাইরে বেরিয়ে এমন অনেক খবর আমি আপনাদের সামনে আনার চেষ্টা করি, যেগুলো স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রীদের বদান্যতায় আপনাদের ছেলে মেয়েদের ইতিহাস বইয়ে ঢোকার সুযোগ পায়নি। কিন্তু তাদের গোটা জীবনটাই একটা ইতিহাসের চ্যাপ্টার হয়ে আছে। সোশ্যাল মিডিয়ার যুগে এই গত কয়েক বছর ধরে তারা এখন খবরে আসছেন, যেটা তাদের নাম স্বর্ণাক্ষরে এই ভারতবর্ষের ইতিহাসের লেখা দরকার ছিল, কিন্তু স্বাধীন ভারতের স্বাধীন সরকারের আমলে তাদেরকে একেবারে ভারতবর্ষের ইতিহাসের পাতা থেকে, এই ভারতবর্ষের মানুষের মন থেকেও মুছে ফেলার চেষ্টা হয়েছে। এমনই একজনের ঘটনা আজকে আমি আপনাদের শোনাবো, দেখাবো। তিনি হচ্ছেন এই ভারতবর্ষের সবচেয়ে কম বয়সী স্পাই, মানে গুপ্তচর। আপনারা গুপ্তচর নিয়ে অনেক সিনেমা দেখেছেন, ফিল্ম দেখেছেন, কিন্তু আমি আজকে আপনাদের শোনাবো এমন একজন গুপ্তচরের কাহিনী, যিনি হচ্ছেন ভারতবর্ষের সবচেয়ে কম বয়সী নারী গুপ্তচর। যদিও গুপ্তচর বললে তার জীবন কাহিনীকে অনেকটা ছোট করা হবে। তিনি আর কি কাজ করেছেন, কি নামে তিনি বিখ্যাত ছিলেন, কাকে তিনি আদর্শ মানতেন, এবং তিনি একমাত্র বিপ্লবী নারী চরিত্র যিনি এই ভারতবর্ষে অহিংস আন্দোলনের যিনি জনক বলে যাকে অভিহিত করা হয় সেই মহাত্মা গান্ধী, এবং সহিংস আন্দোলনের জনক বলে যাকে অভিহিত করা হয় স্বাধীনতার আন্দোলনে যিনি সৈন্যবাহিনী নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার কথা ভেবেছিলেন, লড়েছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস, দুজনকেই যিনি একসাথে চমকে দিয়েছেন। আজকে আমি সেই নারী চরিত্র সরস্বতী রাজামানির কথা আমি আপনাদের শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি শুনুন। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা অবশ্যই এই প্রতিবেদন শেষ অবধি শুনুন, এবং এই বাংলার প্রতিটি মানুষকে তাদের মোবাইলে শেয়ার করে শোনানোর চেষ্টা করুন। তাহলে বাংলার যুব সমাজ এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সায়নী ঘোষকে যারা আদর্শ করে চলে, তারা বুঝতে পারবে যে কেন এই সরস্বতী রাজামানির মতন চরিত্রগুলোকে আমরা আদর্শ করি না, করব না, কেন করব না এদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার পেছনে স্ক্রিনে যার ছবি চলছে তিনি হচ্ছেন সরস্বতী রাজামানি। জন্ম কোথায়? 1927 সালে তৎকালীন বার্মা বা বর্তমানে মায়ানমার রেঙ্গুনে জন্মগ্রহণ করেন রাজামানি। কিন্তু তার যিনি আদর্শ, তার যিনি সর্বাধিনায়ক, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু তার নাম দিয়েছিলেন সরস্বতী। এই নামেই তিনি পরবর্তীকালে বিখ্যাত হয়েছেন, এবং তার নাম দ্বারায় সরস্বতী রাজামানি। কে ছিলেন তিনি? 1927 সালে রেঙ্গুনে জন্মগ্রহণ করেন। নেতাজির অন্যতম ভক্ত ছিলেন, নেতাজি ছাড়া আর কিছু বুঝতেন না, এবং এটাই জানতেন একেবারে ছোট থেকে যে স্বাধীনতার আন্দোলন করে যদি এই ব্রিটিশ সরকারকে সরাতে হয় তাহলে সেনা দিয়ে এদের বিরুদ্ধে লড়তে হবে। গোটা পরিবার ছিল স্বাধীনতা সংগ্রামী। কেউ সহিংস আন্দোলন করতেন, কেউ গান্ধীজির হাত ধরে অহিংস আন্দোলন করতেন। মাত্র 15 বছর বয়স যখন রাজামানির, সরস্বতী রাজামানি বলে পরবর্তীকালে যিনি বিখ্যাত হন, মাত্র 15 বছর বয়সে তার বাড়িতে আসেন তার পরিবারবর্গ। মহাত্মা গান্ধীর সঙ্গে অহিংস আন্দোলন করতেন, সেই জন্য তার বাড়িতে এসেছিলেন মহাত্মা গান্ধী। এবং সে সময় তিনি দেখেন একটি 13-14 বছরের মেয়ে রাইফেল হাতে শুটিং প্র্যাকটিস করছে। মহাত্মা গান্ধী অবাক হয়ে গেলেন, স্বাভাবিক ব্যাপার। অহিংস আন্দোলনের পূজারী হয়ে তিনি যার বাড়িতে গেছেন তারই মেয়ে আবার বন্দুক নিয়ে গুলি ছোড়া প্র্যাকটিস করছে। মহাত্মা গান্ধী অবাক হয়ে গেলেন। তিনি সেই 14-15 বছরের মেয়েটির কাছে গেলেন, যাতে তিনি তার বাণী দিয়ে তাকে অন্তত বোঝাতে পারেন যে এরকম সহিংস আন্দোলন দরকার নেই, আমাদের অহিংস আন্দোলন দরকার। মহাত্মা গান্ধী বললেন তাকে যে এ কি করছো তুমি? অহিংস আন্দোলন করেই কিন্তু আমরা এই দেশ থেকে ইংরেজদের তাড়াতে পারবো, বন্দুক চালানো অভ্যেস তুমি বন্ধ করো। তখন সেই মেয়েটি রাজামানি বলেছিলেন মহাত্মা গান্ধীকে যে আমরা লুটেরা ডাকাতদের গুলি করে মারি, বিনা হাতে তাদেরকে তাড়ানো যায় না। তেমনি ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশকে লুট করছে, শোষণ করছে, এবং এই দেশে তারা অত্যাচার অরাজকতা করছে। এদেরকে অহিংস আন্দোলন দিয়ে কোনো রকমই তাড়ানো যাবে না। আমি বড় হয়ে ব্রিটিশদের মারতে চাই, সেনা হয়ে ভারতীয় সেনায় লড়তে চাই। মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের জনক আর কথা বাড়াননি।
চুপচাপ চলে যান এবং পরে তার পরিবার বর্গকে বলেন এ কোন মেয়ে তোমরা তৈরি করছো, পুরোপুরি সহিংস আন্দোলনের দিকে ঝুঁকে আছে। কেন ঝুঁকবেন না? তার মাথায় তো তখন নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজির বক্তৃতা ছাড়া তার মাথায় আর কিছু থাকতো না। এবং স্বভাবতই এই ছোট্ট মেয়েটি ছিল যা আজকে যার কথা আমি আপনাদের বলতে বসেছি, রাজামানি। তিনি এবার কি করলেন, যে 16 বছর তার বয়স হলো, এমনিতে তো তার সর্বাধিনায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি সরাসরি চলে গেলেন একেবারে নেতাজির আজাদ হিন্দ ফৌজে জয়েন করতে, যোগদান করতে। আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আপনারা জানেন যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি হয়েছিল বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু এবং মোহন সিং এর সৌজন্যে, এবং যেটা 1943 সালে যার কমান্ড তুলে দেওয়া হয় বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে। এবং এই ব্রিগেডে, এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ, যে ব্রিগেড গুলোর নাম দেওয়া হয়েছিল সেগুলো খুব অদ্ভুত। গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড এবং সুভাষ ব্রিগেড। গান্ধী ব্রিগেডও ছিল এই নামে। যদিও এই পুরুষদের লড়াইয়ের কথাই ইতিহাসে রয়ে গেছে, কিন্তু এই আজাদ হিন্দ ফৌজের যে নারী বাহিনী ছিল, ঝাঁসির রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট, এই লক্ষ্মীবাই রেজিমেন্টে যারা ছিলেন তাদের যে দেশপ্রেম, তাদের যে লড়াইয়ের ইতিহাস, সেটাও কিন্তু কম নয়। তো রাজামানি পৌঁছে গেলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের কাছে। সঙ্গে কি নিয়ে গেছিলেন? তখনকার দিনে আপনারা জানেন এই যে দক্ষিণ ভারত এবং বিশেষ করে এই মায়ানমার, রেঙ্গুন, এখানে তৎকালীন সময়েও মেয়ের বিয়ের জন্য বাবা মায়েরা সোনার অলংকার জমিয়ে রাখতেন, যে মেয়ের বিয়েতে যৌতুক দেবেন। আমাদের রাজ্যে, আমাদের দেশে এখন বর্তমান প্রজন্ম প্রেমিকের সঙ্গে পালায় কি নিয়ে? বাবা মায়ের সঞ্চয় করা সেই সোনার গয়না নিয়ে। রাজামানিও পালিয়েছিলেন সোনার গয়না নিয়ে, অনেক সোনার অলংকার, সোনা রূপো। গেলেন আজাদ হিন্দ ফৌজে এবং তিনি আজাদ হিন্দ ফৌজের যে ব্যাংক ছিল সেখানে তিনি জমা করে দিলেন তার সমস্ত অলংকার, যা তার বিয়ের জন্য তুলে রেখেছিল তার বাবা মা, তার পরিবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর কানেও এই কথা গেল। একটা 16 বছরের মেয়ে বাড়ি থেকে চলে এসছে তার সমস্ত অলংকার নিয়ে। সুভাষচন্দ্র বসু অবাক হয়ে গেলেন। তিনি সরাসরি তার কিছু নেতৃত্ব এবং ঝাঁসির রানী যে রেজিমেন্ট, সেখান থেকে কয়েকজনকে নিয়ে, রাজামানিকে নিয়ে সোজা হাজির হয়ে গেলেন এই রাজামানির বাড়িতে এবং বাড়ির পরিবারের হাতে সেই সমস্ত অলংকার ফেরত দিয়ে বললেন, আপনার মেয়ে একটি ভুল করে ফেলেছে, সমস্ত অলংকার নিয়ে চলে এসছে আজাদ হিন্দ ফৌজে, সে নাকি ফৌজে যোগ দিতে চায়, মাত্র 16 বছর বয়স, এত ছোট মেয়ে, এই নিন আপনাদের অলংকার। যে পরিবার পুরোটাই স্বাধীনতা সংগ্রামে নিজেদের নিয়োগ করে দিয়েছে, কেউ অহিংস আন্দোলনে, কেউ সহিংস আন্দোলনে বিপ্লবী হয়ে, সেই পরিবার নেতাজি সুভাষচন্দ্র বসুকেও অবাক করে দিয়েছিল। তারা সেই সমস্ত অলংকার তুলে দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে এবং পরিষ্কার বলেছিল যে আমাদের মেয়ে কোনো ভুল করেনি, তার বিয়ের জন্য এই সমস্ত অলংকার রাখা হয়েছিল এবং এই সমস্ত অলংকার এখন দেশের কাজে লাগবে, যেটা তার বিয়ের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং তারপরে রাজামানির কথায় নেতাজি সুভাষচন্দ্র বসু অবাক হয়ে গিয়েছিলেন। তিনি তাকে ঝাঁসির রানী রেজিমেন্টে যোগ দেবার অনুমতি দিয়েছিলেন। একমাত্র নারী বিপ্লবী, আমি জানি না ইতিহাসে এরকম কোন উদাহরণ আছে কিনা, যিনি মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বোস দুজনকেই চমকে দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু করার ছিল না রাজামানিকে নিজের ব্রিগেডে নেওয়া ছাড়া। তিনি তার নাম দিলেন সরস্বতী। এই সরস্বতী নামেই গোটা ব্রিগেড তাকে ডাকতো, তিনি নিজেও ডাকতেন এবং পরবর্তীকালে তার পরিচয় হয়ে গেল সরস্বতী রাজামানি। এবং তার পরবর্তীকালে যখন আজাদ হিন্দ বাহিনীতে ঝাঁসির রানী লক্ষ্মী রেজিমেন্টে তার জীবন শুরু হলো, যে ঝাঁসির রানী লক্ষ্মী রেজিমেন্টের নেতৃত্ব দিতেন তৎকালীন যুগে লক্ষ্মী স্বামীনাথন, লক্ষ্মী সাইগল বলে আপনারা যাকে চেনেন, জানকী দেবর। এবং এই ঝাঁসির রানী বাহিনীতে ছিল নেতাজির আত্মীয় ভাইজি বেলা মিত্র ছিলেন। বেলা মিত্রর নাম আপনারা শুনে থাকবেন, যে বেলা মিত্র ঝাঁসির রানী বাহিনীতে ছিলেন, লড়াই করেছিলেন। এরপর তারপরে স্বাধীনতার পরে এই বেলা মিত্র লড়াই শুরু করেছিলেন পাকিস্তান থেকে যে সমস্ত উদ্বাস্তু হয়ে এসেছিলেন, যে সমস্ত হিন্দু, বাঙালি হিন্দু যারা পাকিস্তান থেকে এসেছিলেন, তাদের নিয়ে তিনি লড়াই শুরু করেছিলেন এই বেলা মিত্র। সরস্বতী রাজামানি ঢুকে গেলেন আজাদ হিন্দ ফৌজে। কি তার কাজ দেয়া হলো প্রাথমিক পর্বে? ওই প্রথমে যেটা বলে শুরু করেছিলাম, ভারতবর্ষের সবচেয়ে কম বয়সী গুপ্তচর সরস্বতী রাজামণির নেতৃত্বে একটা ইয়াং টিম গঠন হলো। যে টিমটার, যে মেয়েদের টিমটার বয়স ছিল ওই
16, 17, 18 এবং এদের মধ্যে কয়েকজন তাদেরকে চাকরি দেওয়া হলো কোথায়? ব্রিটিশ রেজিমেন্টে বিভিন্ন অফিসারদের বাড়িতে, এদিকে বাড়ির কাজের লোক হিসাবে ঢুকিয়ে দেওয়া হলো। তারা বাড়ির কাজ করতেন, বাড়ির সবকিছু কাজ সামলাতেন এবং ব্রিটিশ রেজিমেন্টের এই সমস্ত সেনা অফিসাররা কি কি কথা বলতেন তাদের গোপন খবর এসে পৌঁছে যেত আজাদ হিন্দ ফৌজের অফিসারদের কাছে। সরস্বতী রাজামণি আবার তার মতো অনেকে আবার পুরুষ সেজে কাজ করতেন এই ব্রিটিশ রেজিমেন্টের সেনাদের বাড়িতে, তাদের বাড়ির মহিলাদের সঙ্গে একেবারে মিশে যেতেন। সমস্ত খবর এসে পৌঁছত আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজের কর্তা ব্যক্তিদের কাছে। তাই সরস্বতী রাজামণিকে নেতাজি সুভাষচন্দ্র বসু খেতাব দিয়েছিলেন ভারতবর্ষের সবচেয়ে কম বয়সী গুপ্তচর স্পাই। শুধু তিনি খবরই আনতেন না, নেতাজির অনুপ্রেরণায় যারা তিনি রাজামণি, তিনি যে সমস্ত লোককে, যে সমস্ত বিপ্লবীকে গ্রেপ্তার করা হতো, যে সমস্ত এই আইএনএর অফিসারদের গ্রেপ্তার করা হতো, তাদের ছাড়াবার জন্য তিনি বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে যেতেন। একবার এই রকমের একটা লড়াইয়ে তিনি বাহিনীকে, আজাদ হিন্দ ফৌজকে পথ দেখিয়ে নিয়ে গেছিলেন। ইংরেজদের যে সেল যেখানে আটকে রাখা হতো সেখানে ইংরেজদের সঙ্গে লড়াই শুরু হয় এবং একটি গুলি এসে লাগে এই সরস্বতী রাজামণির পায়ে। বাকি জীবনটা তিনি ওই খুঁড়িয়েই হাঁটতেন, যেহেতু পায়ে গুলি লেগেছিল। 3 দিন লুকিয়েছিলেন, না খেয়ে না দিয়ে 3 দিন তাকে ব্রিটিশ আর্মি থেকে বাঁচার জন্য লুকিয়ে থাকতে হয়েছিল। পরবর্তীকালে কিন্তু তারা একেবারে সরাসরি আজাদ হিন্দ বাহিনীর লড়াইয়ে অংশগ্রহণ করেন, গুপ্তচর বৃত্তির কাজ করতেন। 16 বছরের ছোট মেয়েকে গুপ্তচর হিসেবে কেউ ভাবতেই পারতো না, আর সেই ফাঁকে বুদ্ধি দিয়ে কাজ হাসিল করে শত্রুপক্ষের ব্রিটিশ আর্মির বিভিন্ন খবর পৌঁছে যেত আজাদ হিন্দ ফৌজের দপ্তরে। নেতাজি তাকে সরস্বতী নাম দিয়েছিলেন। সরস্বতী যে এত ভালো গুপ্তচর হয়ে উঠবে তার নেতাজি নিজেও ভাবতে পারেননি। শুধু তাই নয়, নিজে হননি, এই 16-18 বছরের মেয়েদের কখনো কাউকে পুরুষ সাজিয়ে, কখনো মেয়ে হিসাবে তিনি সবাইকে ঢুকিয়ে দিতেন এবং পুরো সমস্ত আর্মি যারা জেনারেল মেজর ছিলেন তাদের বাড়ি থেকে সব রকমের খবর কালেক্ট হতো এই এদের দ্বারা। ভাবতে পারছেন ওই আমলে এই রকমের গুপ্তচর বৃত্তি করাটা কত বড় ভয়ঙ্কর দুঃসাহসিক কাজ। পায়ে বুলেটের আঘাত নিয়ে তিনি লুকিয়েছিলেন 3 দিন ব্রিটিশ আর্মি তাকে বাঁচার জন্য, এবং পরবর্তীকালে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে চিকিৎসা না হওয়ার কারণে তাকে কিছুটা পঙ্গুও করে দেয়। কিন্তু সঙ্গীদের লড়াইয়ের ময়দান ছেড়ে তিনি পালাননি, যাকে উদ্ধার করার জন্য গিয়েছিলেন তাকে বাঁচিয়েই নিয়ে আসেন আজাদ হিন্দ ফৌজে। মুগ্ধ করে দিতেন শুধু নেতাজি সুভাষচন্দ্র বসুকে নয়, আজাদ হিন্দ ফৌজের যারা সর্বাধিনায়ক ছিলেন, বিভিন্ন ব্রিগেডের যারা নেতৃত্ব ছিলেন, তারা এক কথায় মুগ্ধ হয়ে থাকতেন এই সরস্বতী রাজামণির কর্মকাণ্ড দেখে। দেশ স্বাধীন হওয়ার পর চেন্নাই এসে থাকতে শুরু করেন। স্বাধীন ভারতে অসংখ্য আজাদ হিন্দ ফৌজের সদস্যদের যা হয়েছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রাজত্বকালে যেটা হয়েছিল, কোনো আজাদ হিন্দ ফৌজের কোনো সেনানী সেরকম গুরুত্ব পাননি, তাদের নাম ইতিহাসে স্থান পায়নি। এই রকম লড়াই আমাদের ইতিহাস বইয়ে জায়গা পায়নি। সৌজন্যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং এই বঞ্চনা এবং অবহেলা নিয়েই তিনি বাকি জীবনটা কাটিয়েছিলেন। স্বাধীনতায় লড়াই করে আসার পর, ব্রিটিশদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করার পর এই বীরাঙ্গনা আমৃত্যু যথাযোগ্য সম্মান না পাওয়ার বেদনা পুষে রেখেছিলেন। নেতাজি শহরে এই কলকাতায় তিনি একবার এসেছিলেন। নেতাজি প্রেমীদের কাছে এতটা ভালোবাসা পেয়েছিলেন, এতটা শ্রদ্ধা পেয়েছিলেন, এতটা আন্তরিকতা পেয়েছিলেন, তিনি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কলকাতার আন্তরিকতা দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং নিজের বক্তব্যে এই তরুণ প্রজন্মের সমস্ত ছেলে মেয়েদের কাছে দেশকে ভালোবাসার ডাক দিয়েছিলেন। অনেক পরে তামিলনাড়ুতে যখন জয়ললিতা মুখ্যমন্ত্রী থাকেন, তখন অনেকের অনুরোধের পর তাকে 5 লাখ টাকার উপহার দেওয়া হয় এবং রাজ্যের হাউজিং বোর্ড তাকে একটা পুরনো ফ্ল্যাট করে দেয় বহু বছরের পর। বেঁচে থাকতে কোনোদিন তিনি বিশ্বাস করেননি যে নেতাজি কোনো বিমান দুর্ঘটনায় মারা গেছেন। আজীবন দৃঢ় কণ্ঠে তিনি দাবি করে এসেছেন তথাকথিত কোনো বিমান দুর্ঘটনা হয়নি বা নেতাজির মৃত্যু হয়নি। বিভিন্ন তদন্ত কমিশনের কাছে এই সরস্বতী রাজামণি এসছেন এবং নিজের দাবির কথা বারবার বলেছেন, কারণ আমৃত্যু তিনি ভগবানের দৃষ্টিতে দেখতেন তার সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে। এবং তার নিজে যেখানে ছোট্ট কুটিরে যখন তিনি থাকতেন, তারপর জয়ললিতার ছোট ফ্ল্যাটে যখন উঠে আসেন, তার আশেপাশে শুধুই নেতাজির ছবি, যে নেতাজির ছবি নিয়ে তিনি বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিলেন।
1927 সালে জন্ম হয়। 2018 13ই জানুয়ারি সরস্বতী পুজোর ঠিক আগে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের ঠিক 10 দিন আগে চেন্নাইয়ের পিটাস কলোনির বাড়িতে হৃদরোগে আক্রান্তে মারা যান ভারতের ভুলে যাওয়া এই গুপ্তচর সরস্বতী রাজামানি। পরদিন ভারতবর্ষের দেশের হয়ে রক্ত ঝরিয়েছিলেন, নিজের জীবন বাজি রেখেছিলেন, আজীবন শুধুমাত্র দেশের স্বাধীনতার কথা ভেবে কাটিয়ে দিয়েছেন, দেশকে ভালোবাসার কথা বলেছেন। তার নাম আজকে আমাদের ইতিহাস বইয়ে কোথাও নেই। আপনারা দেখবেন এই ভারতবর্ষের ইতিহাসে কত রাজনৈতিক ব্যক্তিত্বের কথা আছে, কিন্তু যারা আসল স্বাধীনতার লড়াইটা করেছিলেন নিজের জীবন বাজি রেখে, তাদের নাম নেই। বাংলার ইতিহাস বইয়ে এই রাজ্য থেকে টাটাদের তাড়িয়ে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের নাম আছে। যে টাটাকে তাড়িয়ে দেওয়ার পর এই রাজ্য শিল্প শূন্য হয়ে গেছে, রাজ্যের এত বড় ক্ষতি হয়ে গেছে, সেই চ্যাপ্টারটা বিপ্লবের ইতিহাস বলে স্থান পেয়েছে ইতিহাসে। কিন্তু এই সরস্বতী রাজামানির মতন চরিত্রগুলো এখন কাহিনী হয়ে গেছে, যেগুলো আমাদের ইতিহাস বইয়ে স্থান পায়নি। সেই জন্য আমাদের বাংলার যুবক যুবতীদের এখন আদর্শ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সায়নী ঘোষের মতন রাজনৈতিক ব্যক্তিত্বরা। তারা তো সরস্বতী রাজামণির নামই শোনেননি, যিনি নিজের সমস্ত জীবন দেশের উদ্দেশ্যে উৎসর্গ করে দিয়েছিলেন, নিজের সমস্ত টাকা পয়সা সোনা দানা সবকিছু আজাদ হিন্দ ফৌজে দান করে দিয়েছিলেন। তাদের নাম আমাদের ইতিহাস বইয়ে পাওয়া যায় না। তবু ভালো, সোশ্যাল মিডিয়ার যুগে সেই রাজামানির মতন চরিত্ররা আমাদের মুখ থেকে, আমাদের হাত ধরে মাঝে মাঝে উঠে আসেন। সেজন্য এই বাংলার মানুষ, এই ভারতের মানুষ জানতে পারেন যে এরকমও কিছু ক্যারেক্টার ছিল ইতিহাসে, যারা নিজেদের জীবনের পরোয়া না করে পুরো জীবনটাই যাবতীয় সবকিছু নিয়ে দেশের পায়ে অর্পণ করেছিলেন। আমাদের ইতিহাস সেই তথ্য, সেই ইতিহাস জানায় না। তাই তো আমাদের মা বোনেরা 500,000 টাকার লোভে নিজেদের মূল্যবান ভোট বিকিয়ে দেয়। আর সরস্বতী রাজামানির মতন ইতিহাসের চরিত্ররা শুধু ইতিহাস হয়েই থেকে যায়। যেখানে এই নাম ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখা দরকার ছিল, সেখানে শুধুমাত্র একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর ঝাঁসির রানী লক্ষ্মী বাহিনী রেজিমেন্টের সেনানী হয়ে শুধু স্মৃতিতেই থেকে গেছেন, কেউ তাকে আদর্শ করেনি। কিন্তু তাতে কি এসে গেল? সরস্বতী রাজামানির মতন ক্যারেক্টারটা এই ভারতের ইতিহাসে আজও থেকে যাবেন। তাদের ইতিহাস হয়তো আমরা জানতে পারবো না, কিন্তু ভারতের সেনাবাহিনীর দিকে যদি তাকিয়ে দেখি, ভারতের সমাজ ব্যবস্থায় যদি তাকিয়ে দেখি, যে এই ধরনের মহিলা চরিত্ররা এখনো কিন্তু আমাদের হয়ে লড়ে যাচ্ছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে তারা লড়ে যাচ্ছেন, কিন্তু শুধু আমরা এদের খবর রাখি না। হ্যাটস অফ টু নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার লক্ষ্মী রানী, ঝাঁসির রানী লক্ষ্মীর বাহিনী। হ্যাটস অফ টু সরস্বতীর রাজামানি। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত অবশ্যই জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। চুরি, দুর্নীতি এবং রাজনীতির বাইরেও আমরা এমন অনেক খবর, সত্য ঘটনা আপনাদের সামনে তুলে আনবো, যেগুলো এই ভারতের মানুষের জানা উচিত, কারণ এগুলো জানার কোনো উপায় নেই, আমাদের ইতিহাস বইয়ে এনারা জায়গা করে নিতে পারেনি। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।